আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, বেসিক ফিজিক্স একাডেমি এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব আজকের দিনের যে পরীক্ষাটি হয়ে গেল, অর্থাৎ 2026 সালের পদার্থবিজ্ঞান যে প্রশ্নপত্রটি রয়েছে সেখানে আমরা আজকে দেখব যে বহু নির্বাচনী অভিক্ষা পদার্থবিজ্ঞানের এই 2026 সালের সিলেবাস অনুযায়ী যে পরীক্ষাটি হয়ে গেল, তোমরা কে কত পেয়েছো। এই প্রশ্নপত্রের নাম হচ্ছে মালঞ্চ মালঞ্চ এবং সেট হচ্ছে ঘ নাম্বার। এই প্রশ্নটি আমরা সমাধান করব, তোমরা মিলিয়ে নাও কে কত নাম্বার আজকে পরীক্ষা দিয়ে তোমরা পেয়েছো, তোমরা একটু মিলিয়ে নাও। ধন্যবাদ। প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 1-এ বলা আছে একটি বলকে খাড়া উপরের দিকে 120 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করা হলো, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? এটি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সূত্রটি আমরা জানি যে H সমান হচ্ছে u²/2g, এটা আমরা জানি। সেক্ষেত্রে u এর মান 120 কিলোমিটার পার আওয়ার, একে যদি আমরা মিটার পার সেকেন্ড বানাই তাহলে আমরা পাবো 33.33 মিটার পার সেকেন্ড পাবো। এটাকে আমরা u² যেহেতু তাহলে স্কোয়ার ডিভাইড বাই 2g, 2 × 9.8। তাহলে এটির যে উত্তরটা যেটা আসবে সেটা আসবে আমাদের 56.68 মিটার। অর্থাৎ এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন তোমাদের একটি কথা বলে রাখা ভালো যে 120 কিলোমিটার পার আওয়ার এটি কিন্তু আদিবেগ ছিল। এই আদিবেগের জায়গাতে আমরা কিন্তু এটাকে মিটার পার সেকেন্ড বানিয়ে নিয়েছি। 120 কে আমরা যদি 3.6 দ্বারা যদি ভাগ দেই তাহলে আমরা পাবো 33.33, অর্থাৎ 120 কিলোমিটার পার আওয়ার কে 3.6 দ্বারা ভাগ দিলেই কিন্তু আমরা এই মিটার পার সেকেন্ডটা পাবো। তাহলে এটি কিন্তু আমাদের আদিবেগ, এই আদিবেগটা এখানে বসানো করে কিন্তু আমাদের উত্তর আসলো 56.68 মিটার, অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 2। নিচের কোনটি কাজের একক? আমরা জানি কাজের একক জুল অথবা নিউটন মিটার, জুল অথবা নিউটন মিটার, সুতরাং এটা হচ্ছে ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 3-এ বলা আছে নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক? এ শক্তি পৃথিবীর পুরো শক্তির 1/3। এটি সত্য নয়। এ শক্তি ব্যবহার কোনো ক্ষেত্রে পরিবেশের কোনো ক্ষতি হয় না, এটিও পরিবেশের কিছু না কিছু ক্ষতি করে। এ শক্তি পৃথিবী থেকে চিরদিনের জন্য নিঃশেষ হবে না, এই কথাটি কিন্তু সঠিক। অর্থাৎ নবায়নযোগ্য শক্তি চিরদিনের জন্য কিন্তু নিঃশেষ হবে না, এটি কিন্তু সঠিক উত্তর। তার মানে ঘ হচ্ছে সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 4-এ বলা আছে এক টুকরো প্লাস্টিককে ফানেল কাপড় দিয়ে ঘষলে, আমরা যদি এক টুকরো প্লাস্টিককে যদি ফানেল কাপড় দ্বারা ঘষি তাহলে সেক্ষেত্রে আমরা যেটি পাবো যে ফানেল কিন্তু আমাদের ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে, তার মানে ফানেল থেকে ইলেকট্রন প্লাস্টিকে চলে যাবে। এটি হচ্ছে হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ ফানেল যদি ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে তাহলে ফানেল থেকে কিছু ইলেকট্রন এই প্লাস্টিকে চলে যাবে, অর্থাৎ প্লাস্টিক কিন্তু মাইনাস চার্জে চার্জ দিতে হবে, এটি কিন্তু সঠিক। তারপর প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি ফানেল থেকে কম, অর্থাৎ এটি কিন্তু সত্য নয়, কারণ প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি বেশি বলেই সেক্ষেত্রে ইলেকট্রন নিবে, তাহলে এটি কিন্তু সত্য নয়। তারপর প্লাস্টিক ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে, আমরা দেখলাম যে প্লাস্টিক ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে, তার মানে 1 এবং 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা সমাধান করছি 2026 সালের পদার্থবিজ্ঞান যে প্রশ্নটি রয়েছে সেটির এই মালঞ্চ অর্থাৎ সেট ঘ এর প্রশ্নটির সমাধান। এখন প্রশ্ন 5-এ বলা আছে নিচের সমীকরণগুলো লক্ষ্য করো। আমরা জানি যে ধারকত্ব সি সমান হচ্ছে কিউ/বি, তাহলে কিউ/বি যদি হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি বিভব বি সমান সমান লিখতে পারি আমরা কিউ/সি। এটি কিন্তু সঠিক, অর্থাৎ 1 নাম্বার কিন্তু সঠিক। এরপর এক সঠিক। তারপর আমরা জানি যে গোলাকার ধারকের ধারকত্ব সি সমান আর/কে, এটিও কিন্তু সঠিক, অর্থাৎ 2 সঠিক। আমরা জানি কোন ধারকের শক্তি ই সমান হাফ সিভি স্কোয়ার, এটিও কিন্তু সঠিক। তার মানে 1, 2, 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা নতুন যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। প্রশ্ন নম্বর 6 বলা আছে এক্ষেত্রে একটি চিত্র দেওয়া রয়েছে, চিত্রের মধ্যে দেওয়া রয়েছে এই এ বি, অর্থাৎ এইভাবে একটি আমাদের তরঙ্গের চিত্র দেওয়া রয়েছে, এটি অনুপ্রস্থ তরঙ্গ। আমরা জানি যে অনুপ্রস্থ তরঙ্গের 360 ডিগ্রি কোণ পর পর তারা সমদশায় থাকে, তাহলে এটি যদি 180 ডিগ্রি হয়ে থাকে, এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে টোটাল মিলে হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি হচ্ছে আমাদের এই বিন্দু, এই বিন্দু আর হচ্ছে আই বিন্দু, অর্থাৎ এক্ষেত্রে 180 ডিগ্রি 180 ডিগ্রি এবং এটা হচ্ছে 180 ডিগ্রি এবং এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটি হচ্ছে আমাদের সমদশা সম্পন্ন, অর্থাৎ 360 ডিগ্রি পর পর থাকবে বিন্দুগুলো সমদশা সম্পন্ন। তাহলে এই বিন্দু, ই বিন্দু আর হচ্ছে আই বিন্দু হচ্ছে সমদশা সম্পন্ন বিন্দু। ঠিক একইভাবে আমরা বলতে পারি এই উপরে যে বি বিন্দু, অর্থাৎ এই শীর্ষের বি বিন্দু এবং এই শীর্ষের এফ বিন্দু এবং এই শীর্ষের যে বিন্দু, এটিও কিন্তু সমদশা সম্পন্ন বিন্দু, কারণ এক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রি কোণ রয়েছে। এই জন্য আমাদের প্রশ্নে বলা আছে 6 নিচের কোনটি সমদশায় রয়েছে? তাহলে এ ই আই অথবা বি এফ জে। এখন এ ই আই কিন্তু এখানে নেই, এ ই আই কোথাও নেই, কিন্তু বি এফ জে রয়েছে, তাহলে খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর বলা আছে এ হতে কে বিন্দু দূরত্ব 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার যদি আমরা মিটার করে নিই তাহলে হচ্ছে আমাদের 1 মিটার। কারণ এ থেকে কে বিন্দু পর্যন্ত, এ থেকে কে বিন্দু পর্যন্ত দূরত্ব যদি হয় আমাদের 100 সেন্টিমিটার বা 1 মিটার এবং মোট কম্পনে ব্যয়িত সময় হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এই প্রশ্নতে বলা আছে 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে
7 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে তরঙ্গটির ক্ষেত্রে তরঙ্গটি অনুপ্রস্থ তরঙ্গ, এটি যেহেতু ঢেউ সৃষ্টি করেছে এটি অবশ্যই অনুপ্রস্থ তরঙ্গ। এরপর তরঙ্গের বেগ 0.5 মিটার পার সেকেন্ড। আমরা যদি তরঙ্গের বেগটি বের করতে যাই তাহলে আমরা দেখবো বেগ b সমান আমরা যেটা লিখতে পারবো b সমান লিখতে পারবো আমরা f ল্যামডা। এক্ষেত্রে f এর মানটি আমাদের লাগবে। আমরা যদি fটা যদি বের করি, f হচ্ছে কম্পাঙ্ক অর্থাৎ 1/t, কম্পাঙ্ক f সমান হচ্ছে 1/t। চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে চিত্রের মধ্যে যদি দেখি a থেকে এই বিন্দু পর্যন্ত আসতে তার সময় লাগতেছে আমাদের 2 সেকেন্ড। এই জন্য আমরা বলবো এখানে একটা পূর্ণ দৈর্ঘ্য এবং এখানে আরেকটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এখানে আড়াইটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। তাহলে আমরা লিখতে পারি 2.5t সমান মোট সময় হচ্ছে 2 সেকেন্ড। মোট সময় যদি 2 সেকেন্ড হয়ে থাকে তাহলে t সমান আমরা লিখবো 2 ভাগ হচ্ছে 2.5 সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এই t এর যে মানটা পাবো সেটা পাবো 0.8 সেকেন্ড আমরা পাবো। এই 0.8 সেকেন্ডটাকে যদি আমরা এখানে বসাই, অর্থাৎ যদি এখানে বসাই তো 1 ভাগ 0.8, তাহলে আমরা এই f এর যে মানটা পাবো সেটা পাবো 1.25। তাহলে কম্পাঙ্ক পেলাম 1.25। তার মানে তরঙ্গটির কম্পাঙ্ক 1.25, এটি কিন্তু সঠিক। এখন আমরা যদি আমরা f পেয়ে গেছি 1.25, আর এক্ষেত্রে আছে আমাদের ল্যামডা। f এর মানটি যদি আমরা বসাই, f এর মান বসাবো 1.25, যদি বসাই তাহলে ল্যামডা মানটা আমাদের লাগবে। এখন ল্যামডা মানটা আমরা এই চিত্র থেকে বের করতে পারবো। আমরা যদি দেখি যে ল্যামডা মানটা এখান থেকে দেখি, এখানে একটা ল্যামডা, এখান থেকে দুইটা ল্যামডা, এখানে আড়াইটা ল্যামডা, অর্থাৎ 2.5 ল্যামডা সমান আমরা বলতে পারি এই যে এই টোটালটা দৈর্ঘ্য কিন্তু 100 সেন্টিমিটার বা 1 মিটার। তাহলে 1 মিটার যদি হয়ে থাকে তাহলে এক্ষেত্রে ল্যামডা সমান পেলাম 1 ভাগ 2.5, এবং এটাকে যদি ভাগ করা হয় তাহলে পাবো 0.4 মিটার। তাহলে 0.4 মিটার কিন্তু আমরা ল্যামডা মান পেলাম। যদি আমরা ল্যামডা মানটা যদি এখানে বসাই দিই 0.4, তাহলে এর বেগটা পাবো আমরা 0.5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটি হচ্ছে সঠিক। সুতরাং 1, 3 এবং 1, 2 এবং 3 এই তিনটি কিন্তু সঠিক, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের এই ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 8 এ বলা আছে শব্দ তরঙ্গের তীব্রতা বিস্তারে কি? আমরা জানি শব্দের তরঙ্গের তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন 9, বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র নিচের কোনটি? বাতাসের প্রবাহ দিয়ে তৈরি তবলা এটি না, একতারা না, হারমোনিয়াম বাতাসের সাহায্যে চলে, অর্থাৎ বাতাসের সাহায্যে তৈরি কিন্তু হারমোনিয়াম, এটি হচ্ছে বাতাসের সাথে তৈরি। তারপর প্রশ্ন 10 এ বলা আছে একটি চিত্র দেওয়া রয়েছে, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে F বিন্দু পর্যন্ত প্রধান ফোকাস, অর্থাৎ এই মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, এবং ও হচ্ছে বক্রতার কেন্দ্র, এর মাঝখানে এবি একটি বস্তু। এক্ষেত্রে একটু তথ্য দেওয়া রয়েছে AF সমান হাফ PF। আমরা যদি একটু খেয়াল করি যে PF সমান যদি x ধরে নিই, এই PF সমান যদি আমরা x ধরে নিই, আমরা লিখতে পারি যে PF সমান আমরা ধরে নিলাম x। তো PF সমান যদি x ধরে নিই তাহলে AF এর মানটা কত হবে? আমরা যদি এখান থেকে লিখতে পারি যে AF সমান হাফ, PF সমান কিন্তু আমরা x ধরে নিয়েছি, তাহলে x, তাহলে এটাকে লিখতে পারি যে আমরা x/2। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটি পেলাম। আচ্ছা, তার আগে আমাদের এই প্রশ্নটি আমরা উত্তর দিয়ে ফেলি যে এটি এইখানে এই জিনিসগুলো লাগবে না, এটি উত্তর দেওয়ার জন্য। এবি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বস্তুটি যেহেতু এবি বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা যেহেতু এটা অবতল দর্পণ এবং ফোকাসের বাইরে যেহেতু বস্তুটি রয়েছে, তাহলে এক্ষেত্রে বাস্তব ও উল্টো বিম্ব গঠিত হবে। সুতরাং এক্ষেত্রে উল্টো বিম্ব গঠিত হবে, বাস্তব বিম্ব কিন্তু কোথাও বলা নেই। এটা হবে উল্টো প্লাস হচ্ছে বাস্তব, তাহলে বাস্তব বলা থাকলে এটি সঠিক হতো। তাহলে উল্টো এবং বাস্তব, অর্থাৎ এবি বস্তু উল্টো এবং বাস্তব বিম্ব গঠিত হবে, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা যেটা দেখেছিলাম যে এফ সমান আমরা পেলাম x/2। এই পিএফ সমান যদি x ধরে নিই, এই যে পিএফ সমান x ধরে নিলে তাহলে আমাদের এই যে এএফ এর মান আমরা পাবো x/2। এখন এই বস্তুর দূরত্ব কিন্তু আমরা বলতে পারি বস্তুর দূরত্ব হচ্ছে পিএফ প্লাস এএফ, অর্থাৎ এই যে পিএফ হচ্ছে এতটুকু এবং এএফ হচ্ছে এতটুকু, এই দুটি মিলে কিন্তু হচ্ছে বস্তুর দূরত্ব 12 সেন্টিমিটার। তাহলে পিএফ এর যেটা মান আমরা পেয়েছি, পিএফ এর মান আমরা পেয়েছিলাম x, আর এএফ এর মান পেয়েছি আমরা x/2। টোটাল দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটার যদি হয়ে থাকে তাহলে এখান থেকে লিখতে পারি আমরা 3x/2 সমান লিখতে পারি আমরা 12 সেন্টিমিটার। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা x এর যে মানটা পাবো, x এর মান পাবো আমরা 8 সেন্টিমিটার। এটা যদি কাটি তাহলে আমরা পাবো 4, আর এক্ষেত্রে 4 দ্বিগুণ হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা x এর মান পেলাম, অর্থাৎ এই যে x কিন্তু মূলত হচ্ছে পিএফ, এই x এর মান আমরা পেলাম 8 সেন্টিমিটার। তাহলে আমরা যেহেতু পিএফ এর মান আমরা পেলাম 8 সেন্টিমিটার, তাহলে পিএফ আর এএফ এই দুটি মিলে কিন্তু হচ্ছে আমাদের বস্তুর দূরত্ব, অর্থাৎ বস্তুর দূরত্ব কিন্তু হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার।
এখন যেহেতু আমরা এই পি এফ এর মান এক্স পেয়েছি, তাহলে এই পি এফ এর মান যদি এক্স হয়ে থাকে, এটাই কিন্তু ফোকাস দূরত্ব, অর্থাৎ এই এফ এর মান। তাহলে এফ সমান কিন্তু আমরা লিখতে পারি 8 সেন্টিমিটার। এফ সমান 8 সেন্টিমিটার, কারণ আমরা জানি এফ টি হচ্ছে প্রধান ফোকাস। তাহলে এফ সমান পেলাম আমরা 8 সেন্টিমিটার। এখন যদি আমরা এটাকে যদি একটু দেখি, 11 নম্বর প্রশ্নতে বলা রয়েছে লক্ষ্যবস্তু এবি এর ক্ষেত্রে বিম্বের দূরত্ব 36 মিটার। আমরা দেখি যে বিম্বের দূরত্ব 36 সেন্টিমিটার হয় কিনা। আমরা জানি যে 1/f সমান 1/u প্লাস 1/b। সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে লিখতে পারি 1/b সমান 1/f মাইনাস 1/u। এক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, এফ এর মান পেয়েছি আমরা 8 সেন্টিমিটার, আর বস্তু দূরত্ব দেওয়া আছে আমাদের 12। এটাকে লসাগু করলে হবে আমাদের 24। তাহলে এক্ষেত্রে হবে 3 মাইনাস এক্ষেত্রে হবে 2, তার মানে হচ্ছে 1/24। সুতরাং এটাকে আমরা লিখতে পারি 1/b সমান, যেহেতু 1/24, তাহলে আমরা লিখতে পারি b সমান হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার, কিন্তু এক্ষেত্রে দেওয়া রয়েছে প্রতিবিম্বের দূরত্ব 36 সেন্টিমিটার, এটি সঠিক নয়। তারপর এ বি এর অবস্থান এফ এ হলে বিম্বের আকৃতি সমান হবে কিনা। এ বি এর অবস্থান যদি এফ এ হয়, আমরা জানি যে বস্তু যদি প্রধান ফোকাসে হয়, প্রধান ফোকাসে হলে কিন্তু আকৃতি সমান হবে না। আমরা জানি অবতল দর্পণ ক্ষেত্রে বক্রতার কেন্দ্রে যদি বস্তু থাকে, তখন এটা যদি এফ হয়ে থাকে, এটা যদি সি হয়ে থাকে, অবতল দর্পণ ক্ষেত্রে বক্রতার কেন্দ্রে থাকলে বিম্ব কিন্তু সমান হয়, অর্থাৎ এই যেরকম সমান হবে। কিন্তু বক্রতার কেন্দ্রে যদি না থাকে, এফ এ যদি থাকে, বিম্ব কখনোই সমান হবে না। তাহলে বস্তু যদি এফ এ থাকে বিম্বের আকৃতি সমান হবে, এটি কিন্তু সত্য নয়। বস্তুর বিম্বের আকার সমান হবে বক্রতার কেন্দ্রে বস্তু যদি রাখা হয়, অর্থাৎ এখানে যদি বস্তু রাখা হয় তখন সমান হবে, এফ এ রাখলে সমান হবে না। সুতরাং এই 2 নম্বর অপশন সঠিক নয়। তারপর এ বি এর অবস্থান পি ও এফ এর মধ্যে হলে বিম্ব অবাস্তব ও সমশিষ্ট হবে। হ্যাঁ, এটি কিন্তু সঠিক, কারণ এই এ বি এর অবস্থান পি ও এফ এর মধ্যে থাকলে, এই যে এটা যদি পি হয়, এটা যদি আমাদের এফ হয়ে থাকে, এই বস্তুটাকে যদি আমরা পি এবং এফ এর মাঝখানে রাখি, তখন কিন্তু অবাস্তব বিম্ব গঠিত হবে। এই অবাস্তব বিম্ব গঠিত হবে, আর অবাস্তব বিম্ব সবসময় সোজা হয়। অবাস্তব বিম্ব যদি সোজা হয়, সোজা মানে হচ্ছে সমশিষ্ট হয়। তার মানে এটি কিন্তু সঠিক উত্তর। শুধু 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কিন্তু দুঃখজনকের ভাবে বলা যাচ্ছে যে অপশনের মধ্যে কিন্তু 3, শুধু 3 কোথাও নেই। 1 এবং আমাদের 2 কিন্তু হবে না, অর্থাৎ এটি হবে না। এই 3 হবে কিন্তু 1 হবে না, এই 1 কিন্তু বাদ। এই 3 হবে কিন্তু আমাদের 2 হবে না। আবার এক্ষেত্রে এই 3 হবে, অর্থাৎ শুধু 3, কিন্তু শুধু 3ই একমাত্র হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি কিন্তু আমাদের অপশনগুলোতে, এই অপশনগুলোতে ভুল রয়েছে, অর্থাৎ এটি হবে শুধু 3, শুধু 3 নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 12, প্রশ্ন 12 তে বলা আছে এক টুকরো কাছে আলোর প্রতিফলন কি পরিমাণ হয়। এটি হয় 4 থেকে 5%। 4 থেকে 5% এক টুকরো কাছে আলোর প্রতিফলন হয়। তো ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি পদার্থবিজ্ঞানের নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ। তারপর প্রশ্ন 13, 13 তে বলা আছে নিচের কোন সম্পর্কটি সঠিক। আমরা জানি যে এম সমান এল প্রাইম বাই এল, এটি সঠিক, তাহলে এটি সঠিক নয়। এল প্রাইমটি উপরে হবে, এক্ষেত্রে দেওয়া আছে নিচে, এটি সঠিক নয়। আমরা জানি যে এফ সমান হচ্ছে আর বাই টু, এফ সমান আর বাই টু, এখানে আর সমান আর বাই টু, এটি সঠিক নয়। 1/u প্লাস 1/b সমান 1/f, এটি কিন্তু সঠিক, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 14, প্রশ্ন 14 তে বলা আছে দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করলে ক্রিয়াশীল বল কেমন হবে। আমরা যদি এই দূরত্ব যদি 3 গুণ করি, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি 1/3 স্কয়ার, অর্থাৎ বলের মান হবে 1/9, অর্থাৎ 9/1 ভাগ। সুতরাং ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর কুলম্ব ধ্রুবকের একক কি। আমরা জানি যে কুলম্ব ধ্রুবকের যে এককটা রয়েছে, মান হচ্ছে 9 গুণ 10⁹, একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, অর্থাৎ এই ক নাম্বার যে অপশনটি রয়েছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 16, 16 তে বলা আছে 2 কুলম্ব চার্জ এবং একটি -2 কুলম্ব চার্জ পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে রাখা হলো, চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত। আমরা বল F সমান আমরা লিখতে পারি k ইনটু q1 q2 বাই d স্কয়ার, এটা লিখতে পারি। k এর মান আমরা জানি 9 গুণ 10⁹, আর এক্ষেত্রে q1 মান হচ্ছে +2 এবং q2 মান হচ্ছে -2। তারপর দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটারকে যদি আমরা মিটার বানাই, তাহলে হচ্ছে 0.1, উপরে হচ্ছে স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে যে মানটা পাবো -3.6 গুণন 10⁻12 নিউটন, অর্থাৎ এই ঘ নাম্বার যে অপশন, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন 17, প্রশ্ন 17 তে বলা আছে বেন্ডি গ্রাফ মেশিনের কাজ কোনটি। বেন্ডি গ্রাফ মেশিন দ্বারা সাধারণত ভোল্টেজ বৃদ্ধি করা হয়। তাহলে কোথায় লেখা আছে ভোল্টেজ বৃদ্ধি করা, আমরা খুঁজে বের করি। বিদ্যুৎ প্রবাহ মাপা, এটি সঠিক নয়। স্থির বিদ্যুৎ স্প্রে করা, এটি সঠিক নয়। বিভব পার্থক্য বৃদ্ধি করে, অর্থাৎ ভোল্টেজ বৃদ্ধি করে, অর্থাৎ এই ঘ নাম্বার অপশন কিন্তু হচ্ছে সঠিক। নিম্ন বিভব নিয়ে কাজ করে না, এটি অবশ্যই উচ্চ ভোল্টেজ নিয়ে কাজ করে, তাহলে বিভব পার্থক্য বৃদ্ধি করে। বেন্ডি গ্রাফ যন্ত্র বিভব পার্থক্য বৃদ্ধি করে, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 18,
তোমরা যারা 26 সালে পরীক্ষা দিয়েছো তোমাদের আশা করি যে প্রত্যেকেরই কমপক্ষে 25-এর মধ্যে 23-24টি হয়ে গেছে। কারণ হচ্ছে প্রশ্নটি কিন্তু ততটা জটিল করে নাই, খুবই সহজ একটি প্রশ্ন হয়েছে। এখন তোমরা দেখে নাও তোমাদের মোট কতগুলো প্রশ্ন হলো, এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে কার কতগুলো প্রশ্ন হলো। ধন্যবাদ। তারপর 18, স্পন্দন গতি নিচের কোনটি? স্পন্দন গতি আমরা জানি যে পাখার গতি, এটি স্পন্দন গতি নয়। ঘড়ি কাটার গতি এটিও নয়। দুলতে থাকা শিশুর গতি হচ্ছে স্পন্দন গতি, কারণ এটি হচ্ছে একবার একদিকে যাবে এবং অন্যদিকে আবার আসবে, অর্থাৎ এটি হচ্ছে কি আমাদের স্পন্দন গতি, অর্থাৎ দুলতে থাকা শিশু গতি হচ্ছে স্পন্দন গতি। তারপর প্রশ্ন 19 বলা আছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 হলে ভার্নিয়ার ধ্রুবক কত? আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক বিসি সমান S/N। এস এর মান আমরা জানি 1 মিলিমিটার, আর এন এর মান হচ্ছে 20। 1 কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা পাবো 0.05 মিলিমিটার। 0.05 মিলিমিটার, অর্থাৎ এই ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 20। আর মাত্র 5টি প্রশ্ন রয়েছে। 3 কেজি ভরে একটি স্থির বস্তুর উপর 90 নিউটন বল 5 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হলে ব্যাগ কত হবে? আমরা জানি যে ব্যাগ বি সমান ইউ প্লাস এটি, এটা জানি। এক্ষেত্রে স্থির বস্তু যেহেতু বলা রয়েছে এই জন্য হচ্ছে আমাদের স্থির বস্তু বলার জন্য আদিবেগ 0। আর ত্বরণ আমরা জানি যে এফ বাই এম, অর্থাৎ বল এফ সমান যেহেতু আমরা জানি এফ সমান এম এ, এই ক্ষেত্রে গিয়ে আমরা এই সমান লিখতে পারি এফ বাই এম, এটা আমরা লিখতে পারি। তাহলে ত্বরণ এই সমান এফ বাই এম ইন্টু টি। এফ এর মান দেওয়া আছে 90 আর বস্তুর ভর দেওয়া আছে 3 আর সময় দেওয়া আছে আমাদের 10। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে পাবো আমরা 30 ইন্টু 10, সরি দুঃখিত, সময় দেওয়া রয়েছে আমাদের 5। সময় যদি 5 দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এখানে 5 দ্বারা গুণ দেবো, তাহলে 3 5 15, অর্থাৎ 150 মিটার পার সেকেন্ড। এই 150 মিটার পার সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ এই খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 21 বলা আছে নিচের কোনটি পর্যাবৃত্ত গতির উদাহরণ? আমরা জানি যে হৃৎপিণ্ডের স্পন্দন হচ্ছে কিন্তু পর্যাবৃত্ত গতির উদাহরণ, অর্থাৎ ক নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 22টি আনসার করার আগে আমাদের একটি উদ্দীপক দেখতে হবে। সেই উদ্দীপকটি যদি আমরা দেখি, 20 মিটার উচ্চতা থেকে একজন বালক 20 গ্রাম ভরে একটি পাথরকে মুক্তভাবে ছেড়ে দিল। পাথরটি প্রথম 3 সেকেন্ডে 5.4 মিটার দ্রুত অতিক্রম করে। পাথরটির বিভব শক্তি কত? বিভব শক্তি যদি আমরা বের করি আমরা জানি ইপি সমান mgh। এক্ষেত্রে m এর মান হচ্ছে 20 গ্রাম, 20 গ্রামকে কেজি বানালে হচ্ছে 0.02। আর জি এর মানটা যদি আমরা দেখি সেটা হচ্ছে 9.8, আর উচ্চতা হচ্ছে আমাদের 20 মিটার। এটাকে যদি গুণ ভাগ দেই তাহলে আমরা পাবো 3.92 জুল, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা প্রশ্ন দেখবো 23। প্রশ্ন 23-এ বলা আছে পাথরটির ক্ষেত্রে পাথরটির ব্যাগ বৃদ্ধির হার 9.81। পাথরটির ব্যাগ বৃদ্ধির হার কিন্তু 9.8 হবে, কারণ আমরা জানি ভূপৃষ্ঠ ত্বরণ আদর্শ যেটা মান সেটা কিন্তু আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই জন্য পাথরটির ব্যাগ বৃদ্ধির হার 9.81 হবে না, অর্থাৎ প্রতি সেকেন্ডে 9.8 ভাবে যাবে, 81 হারে যাবে না। এই জন্য এটি কিন্তু সঠিক নয়, অর্থাৎ 1 নম্বর সঠিক নয়। পাথরটির ভূমিতে 19.8 মিটার পার সেকেন্ডে আঘাত করবে। এটি যদি আমরা দেখি, এই আমরা জানি যে ব্যাগ বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh, এটা কিন্তু আমরা জানি। যেহেতু আদিবেগ 0 তাহলে 2, জি এর মান ছিল আমাদের 9.8 আর উচ্চতা দেওয়া রয়েছে 20, তাহলে এটা হবে আমাদের 392। উত্তর বের করি তাহলে পাবো 19.8 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই 2 নম্বর প্রশ্নটি মাটিতে 19.8 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে, এটি সঠিক, এটি হচ্ছে সঠিক। তারপর পাথরটির প্রথম 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 60 মিটার। আমরা যদি দেখি যে পাথরটির 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, এক্ষেত্রে দেওয়া ছিল পাথরটির 3 সেকেন্ডে দূরত্ব গেছিল 5.5। যেহেতু পরন্ত বস্তু সূত্র ফেলে অঙ্কটি করতে হবে। 3 সেকেন্ডে গেছিল আমাদের 5.5 মিটার, তাহলে পাথরটি 10 সেকেন্ডে কত দূরত্ব যাবে এটা আমরা বের করব। আমরা যদি দেখি যে আমরা জানি h1 বাই t1 স্কয়ার সমান h2 বাই t2 স্কয়ার। এটাকে আমরা দেখি যে প্রথম 3 সেকেন্ডে অর্থাৎ 3 স্কয়ার, প্রথম 3 সেকেন্ডে গেছিল আমাদের 5.4 মিটার এবং পরবর্তী 10 সেকেন্ডে কতটুকু যাবে, তাহলে 10 স্কয়ার হচ্ছে আমাদের এক্ষেত্রে হচ্ছে h2। এখান থেকে যদি আমরা h2 মানটা যদি বের করি তাহলে এটা হচ্ছে 100, 100 কে 5.4 দ্বারা যদি গুণ দেই তাহলে আমরা পাবো 540। এবং এক্ষেত্রে যেহেতু আমাদের 3 3 9 আছে, এক্ষেত্রে আমাদের 9 ভাগ হবে এবং এটাকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 60 মিটার। অর্থাৎ পরবর্তী 10 সেকেন্ডে কিন্তু সে 60 মিটার দূরত্ব অতিক্রম করবে। সুতরাং এক্ষেত্রে 3 নাম্বার অপশনটি কিন্তু সঠিক। তাহলে 2 এবং 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে 2 এবং 3 কিন্তু রয়েছে আমাদের ঘ নাম্বার অপশন, এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। আমরা ধারাবাহিকভাবে এসএসসি ও এইচএসসি পদার্থবিজ্ঞানের নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ। তারপর প্রশ্ন নম্বর 24। প্রশ্ন নম্বর 24-এ বলা আছে নিউক্লিয়াসের মূল কণিকা দুটির মধ্যে আকর্ষণ বল কিরূপ? আমরা জানি যে নিউক্লিয়াসের মূল যে কণিকা অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন, এদের চার্জ রয়েছে এবং এরা শক্তিশালী বল দ্বারা আবদ্ধ, অর্থাৎ সবল নিউক্লিয় বল। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 25-25-এ বলা আছে নিচের কোনটি ওজনের মাত্রা? আমরা জানি ওজন এবং বল একই জিনিস, যেহেতু আমরা জানি বলের মাত্রা ml 3/2 যেহেতু জানি, তাহলে ওজন এবং বল যেহেতু একই জিনিস, সুতরাং ওজন এর মাত্রা এবং বলের মাত্রা যেহেতু সেম, এজন্য উত্তর হচ্ছে ml 3/2। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই ক্লাসটি শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।